নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চাকরি জীবনে নিজেকে সমাজসেবী কাজে নিয়োজিত করেছিলেন। এবার নিজের বাবা মার স্মৃতির উদ্দেশ্যে একটি সববাহী গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন দুই স্বেচ্ছাসেবী সংগঠনকে সদ্য অবসরপ্রাপ্ত রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শান্তি মুকুতি। অবৈধ খননের ফলে ডুয়ার্সের নদীগুলির বেহাল অবস্থা, ফলে আতঙ্কে পার্শ্ববর্তী এলাকার মানুষ। বর্ষায় প্লাবিত হতে পারে গ্রামাঞ্চল, আশঙ্কার কালো মেঘ সেচ কর্তাদের কপালেও। জলপাইগুড়ি রোড স্টেশনে এক রেলের টিকিটের দালালকে গ্রেপ্তার করল রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও আরপিএফ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে রেলের টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে একজন রেলের টিকিটের দালালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান। ধৃতের বাড়ি জলপাইগুড়ি ডেঙ্গুয়াছাড়ের শেষাপাড়া এলাকায়। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রেলের টিকিটে দালালি করছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে তার কাছে পাওয়া গেছে রেলের টিকিটও। आपका नाम क्या है? खीरत राय। घर कहाँ है? स्टेशन पर। आप क्या काम करते हैं? आज क्यों पकड़ा पुलिस ने? टिकट किया है इसलिए। अच्छा, इसका तत्काल का? ये जो टिकट बनाए लोग जानते हैं आपको? कितना रुपया लेता है टिकट बनवाने के लिए आप? 1500 रुपया 3 आदमी का। कहाँ का टिकट था? দীর্ঘদিনের মানুষের আশার অবসান হতে চলেছে। কাজ প্রায় শেষের পথে। জলপাইগুড়ি শহরের পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইরিগেশন দপ্তরের আন্ডারে থাকা সেচ দপ্তরের কাজ প্রায় শেষ মুহূর্তে। জলপাইগুড়ি পৌরসভার কিং সাহেব ঘাট থেকে সন্তোষী মা মন্দির পর্যন্ত বাঁধের বেহাল অবস্থার চিত্র ধরা পড়েছিল বারবারই। এলাকার বাসিন্দারা বারবার সেচ দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে এর কাজ শুরু হলে প্রায় শেষের মুহূর্তে কাজ চলে এসেছে। কাজ শেষ হওয়ায় খুশি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দা থেকে টোটো চালকরাও। তারা বলেন, দীর্ঘ বছর থেকে এই বাঁধের হাল বেহাল অবস্থায় ছিল, চলাচলের অযোগ্য ছিল, ধুলো বালিতে ভর্তি ছিল, এলাকা বসবাস করার অযোগ্য হয়েছিল। অবশেষে এই বাঁধের কাজ হওয়ায় আমরা খুবই খুশি। সেচ দপ্তরের আধিকারিক বললেন, খারাপ ছিল, এখন কতটা সুবিধা হচ্ছে? কি সুবিধা, ওই যে ভিতরে যাওয়ার অসুবিধা হয়েছে। এই জায়গাটা কত সুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে। এটা আগে কতটা অসুবিধা হতো? আগে তো অসুবিধা হতো, গাড়ি নিয়ে যাওয়াই যেত না, ধুলো বালি। হ্যাঁ, আর এখন একটু ঠিক আছে। খুশি আপনারা? হ্যাঁ হ্যাঁ, বাঁধের কাজ শুরু করেছেন, এটা অনেকটা খুশি এলাকার বাসিন্দারা। ফিল্ডের বর্তমান পরিস্থিতি বলতে পারবো না, তবে আমি ওখানটায় যাই সকালবেলায়, তো ওখানে দেখতে পাচ্ছি যে প্রায় হয়ে গেছে। বাঁধটা ওখানে কোনো ভয়ানক পরিস্থিতি ছিল না, ক্ষতিগ্রস্ত ছিল। অনেকদিন ধরে মানুষ যাতায়াত করছে, ইন্টারফেয়ার করছে, এগুলো বাঁধের ক্ষতি করছে। এই হচ্ছে আমাদের অনেকদিন ধরে ওখানে কাজ টেক আপ করা যায়নি। আমরা তো এক বছরে সব জায়গায় সবসময় কাজ প্রয়োজন অনুযায়ী টেক আপ করতে পারছি না। পয়সার বাজেটের ব্যাপার আছে, যেখানে বেশি প্রয়োজন সেখানে করি, যেখানে কম প্রয়োজন সেটা একটু পরে করি বা 2 বছর বাদে করি ইত্যাদি। স্যার, এটা কী কাজ হবে মোটামুটি? আশপাশ দিয়ে কোনো বাঁধানো হবে, মানে দুদিকে বোল্ডার দিয়ে বা কিছু বাঁধের সাইড যে থাকে, এই যে কিং সাহেবের ঘাট, হয়ে গেছে ওখানে। আমি দেখেছি সামনেটা, আমি ওই ঘাটটায় যাই, আমি সকালে আমি দেখেছি ওখানে হয়ে গেছে। ওখানে মূলত মাটির ওয়ার্ক আছে, টার্পিং আছে, কিছু বোল্ডারের কাজ আছে। বাঁধ যেমন হয় এমন জানা যায় ক্ষতিগ্রস্ত ছিল সেটা ঠিক করা হয়ে গেছে। অ্যামাউন্টটা কি ওইটা বলতে পারবো, ডিভিশনে বলতে পারবে, ছোটখাটো কাজ। বিএসএফ সাফাই অভিযানে নামলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে বিএসএফ এর সাফাই অভিযান বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়। 151 নম্বর সিকিউরিটি ফোর্স বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্রত হয়েছেন। স্বচ্ছ ভারত অভিযানে বিএসএফ এর রানীনগর এবং আসাম মোড়ে ইতিমধ্যেই প্রায় 20,000 চারা গাছ রোপণ করার পাশাপাশি কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার চ্যাংরাবান্ধা, হলদিবাড়ি, ফুলবাড়ি সহ বিভিন্ন এলাকা সহ জলপাইগুড়ি হাসপাতাল চত্বরে বিএসএফ এর তরফে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এই আবেদন বিএসএফ এর 151 ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অজয় কুমারের।
আগামীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে বিএসএফ এর তরফে জানানো হয়। সাত সকালে ঝাড়ু, কোদাল, বেলচা, বালতি হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করায় বিএসএফ জওয়ানদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। और पूरे महीने में हमारा टारगेट है 50,000 पौधों को लगाने का इस विश्व पर्यावरण दिवस इस साल। आपका जो ये उद्योग है और बाकी जो सिविलियन है उनको क्या मैसेज है? सबको तो पेड़ लगाना है, अभी इतना गर्मी है, वेदर इतना चेंजेस है, बारिश नहीं ज़्यादा से ज़्यादा हो रहा है, बारिश नहीं हो रहा है, तो क्या बोलेंगे? ये मेरा एक प्रयास है कि अपनी ओर से जितना संभव है वो हम काम कर रहे हैं और सिविलियन को ये बताना चाह रहे हैं कि पेड़ों का आपके जीवन में आपके अस्तित्व के साथ संबंध है। अगर पेड़ नहीं होंगे तो ह्यूमैनिटी नहीं रह पाएगी, मानवता नहीं रह पाएगी और आने वाले दिनों में काफ़ी गर्मी होगी। और इससे अगर बचना है तो ज़्यादा से ज़्यादा पेड़ लगाना है। हम लोग अपना काम कर रहे हैं और समाज से चाहते हैं कि ज़्यादा से ज़्यादा वे पेड़ लगाएं कि थोड़ी गर्मी पे कंट्रोल कर सकें और ह्यूमैनिटी ज़्यादा दिन तक चल सके। एक प्रयास की आपको ये उत्सव के जो है विश्व परिवेश दिवस उपलक्ष्य में हम आगे भी करेंगे। कभी कभी ऐसा कभी देखता है कि अस्पताल का नहीं, आगे भी करेंगे, आगे भी करते रहेंगे, पहले भी करते रहे हैं, आगे भी साफ सफाई का चलता रहेगा। सफाई अभियान इसलिए किया कि परिसर को साफ रखना, बीमारियों से मुक्त रखना भी जरूरी है। और ये जलपाईगुड़ी का ये जो 10 तल्ला अस्पताल है न सिर्फ मेरे लिए बल्कि पूरे जलपाईगुड़ी जिले का ये सबसे बड़ा अस्पताल है, तो इसको साफ सुथरा रखने का प्रयास कर रहा हूँ। डोंट माइंड योर नेम एंड डिजिग्नेशन प्लीज। मेरा नाम अजय कुमार हुआ, मैं कमांडेंट हूँ 151 बटालियन बीएसएफ का। সববাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স প্রদান দুই স্বেচ্ছাসেবী সংগঠনকে। নিজের বাবা মার স্মৃতির উদ্দেশ্যে ও অবসর হওয়ার পর পেনশনের টাকা থেকে একটি অ্যাম্বুলেন্স ও একটি সববাহী গাড়ি প্রদান করল জলপাইগুড়ি শহরের বিশিষ্ট সমাজসেবী শান্তি মুকুতি। তিনি এবছরই রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসর নিয়েছিলেন। চাকরিরত অবস্থায়ও তিনি বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। এবছর অবসর নেওয়ার পর তিনি তার পেনশনের টাকা থেকে একটি অ্যাম্বুলেন্স ও সববাহী গাড়ি প্রদান করলেন। অ্যাম্বুলেন্সটি গ্রিন জলপাইগুড়িকে আর একটি সববাহী গাড়ি জলপাইগুড়ি সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ারের হাতে তুলে দেন তিনি শান্তি মুকুতি। এই ধরনের কাজের জন্য উৎসাহী হয়ে অনেক মানুষই তার বাড়িতে ছুটে আসে। দিন শান্তিবাবু তাদের হাতে অ্যাম্বুলেন্স ও সববাহী গাড়ির চাবি দুই কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এই ধরনের কাজের জন্য অনেকটাই খুশি প্রকাশ করেছেন দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আপনাদের উপকৃত হলো? তো আমরা তো ভীষণভাবে খুশি। ওনার প্রথম নাম শুনে খুবই আনন্দিত হয়েছি। উনি বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করেন শুনেছি। তো এরপরে আমাদের ওয়েলফেয়ার উনি সেক্রেটারির সাথে দেখা করেছিল এবং আমাদেরকে অন্যান্য সদস্যকে বলল। খুবই আমার আনন্দিত ওনার এই মানে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার জন্য আমরা খুবই আনন্দিত গর্বিত। কতটা উপকার হবে আপনাদের? আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে একটা অ্যাম্বুলেন্সের পাশাপাশি শবদাহ গাড়ি যদি হয় সেবাগ্রাম ওয়েলফেয়ারে, তো আমরা ভীষণভাবে পার্শ্ববর্তী এলাকা এবং যারা মানে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদের পাশে আমরা সবসময় এগিয়ে যেতে পারি, এই জন্য আমরা খুব উপকৃত হব। কী কারণে অ্যাম্বুলেন্স দিলেন? আমি সমাজে কাজ করি 50 বছর হলো এবং আমার মা বাবা স্মৃতির উদ্দেশ্যে বিশ্ব পরিবেশ উপলক্ষে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য গাড়ি চালা হচ্ছে। দুখানা গাড়ি, একটা হচ্ছে ডেড বডির ভ্যান, একটা হচ্ছে অ্যাম্বুলেন্স। দুইটি সংস্থাকে দিলেন? দুই সংস্থাকে দিল, একটা হচ্ছে গ্রিনকে, একটা হচ্ছে সমাজ ওয়েলফেয়ারকে। আচ্ছা, এই যে দিলেন এটা মূলত কি কাজে লাগবে আশা করি? মানুষকে ডেড বডি টানতে সবাই দরকার এটা, আর হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষ অস্ত্র রুগীকে নিয়ে যাবে। আর এই অর্থ কোথার থেকে? অর্থ আমি যে চাকরি বাকরি রিটায়ার করছি তার থেকে আমার মানে ভালো লাগে, এটাই সমাজকে দান করলো, এটাই দান করলো। ফের তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনা। ঘটনায় মারাত্মকভাবে জখম হলেন একজন। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সাত সকালে একটি কন্টেইনার ও একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল 8:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকার জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেনপাড়া থেকে মাল বোঝাই করে একটি পিকআপ ভ্যান জাতীয় সড়কে নিজের পথে না গিয়ে উল্টো দিকের ওয়ান ওয়েতে দ্রুত গতিতে তিস্তা সেতু অভিমুখে যাচ্ছিল। অন্যদিকে উল্টো দিক থেকে আসা একটি কন্টেইনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানের। পিকআপ ভ্যানের চালক দুর্ঘটনায় আহত হয়েছেন, তার মাথায় ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।
তাকে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, ভেতরে চালক আটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। মুখোমুখি সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হয় কন্টেনারের সামনের অংশ। স্থানীয়রা জানান, মাঝে মধ্যে এভাবে ছোট গাড়িগুলি উল্টো দিকের ওয়ান ওয়েতে ঢুকে পড়ছে। আজও পিকআপ ভ্যানটি ভুল পথে ঢুকে পড়াতেই এমন ঘটনা ঘটল। কন্টেনারের কোনো দোষ ছিল না, পিকআপ ভ্যানের গতি যথেষ্ট বেশি ছিল বলে জানান তারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কন্টেনারের চালক বলেন, শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে সামনে চলে আসে। আমি অনেক আগেই ব্রেক কষি, কিন্তু পিকআপ ভ্যানটি সরাসরি এসে আঘাত করে। দুর্ঘটনার তদন্ত করে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। करेक्ट साइड में आया सर, वो वाला गाड़ी स्पीड में आया, आके वो मार दिया। आपका कौन सा गाड़ी था? हमें वाला 32 कंटेनर, तमिलनाडु गाड़ी कंटेनर। तमिलनाडु गाड़ी कंटेनर। कहाँ से कहाँ जा रहे थे? अभी सिलीगुड़ी जा रहा हूँ सर, गवट से सिलीगुड़ी आया। और ये जो पिकअप वैन है, किस तरह पिकअप वैन किस तरफ से आ रहा था? राइट से रॉन्ग साइड में स्पीड में आया सर। लेफ्ट साइड मेरे को लेफ्ट साइड में एक बस आया था, हम ब्रेक मार दिया, वो गाड़ी रुका नहीं, रॉन्ग साइड में हमारे यहाँ रॉन्ग साइड में आया। अच्छा, इसलिए मैं मार दिया मेरे को। और क्या बोलेगा, दूसरा मेरे को जगह नहीं है वो गाड़ी घूमने का, आप तो स्पीड कम कर दिया था। स्पीड देख लिए, वो लेफ्ट साइड में टायर पूरा रुक गया, ये स्पीड में आया, वही तो मैं मारा। आपका नाम क्या? मेरा नाम विघ्नेश सर। विघ्नेश बारीक घर का है? घर तमिलनाडु सर। नाम आपका? রাজা মজুমদার। কি ঘটনা ঘটলো এবং কোথায়? ঘটনাটা ঘটলো 31 নং জাতীয় সড়কে। ঘটনাটা ঘটেছে তিস্তা ব্রিজের ঠিক হাফ কিলোমিটার আগে। কিভাবে কি হলো? একটা পিকআপ রং সাইড দিয়ে আসতেছিল, আর একটা ট্রাক ওর ঠিক সাইড মতোই যাচ্ছিল, তো মুখোমুখি ধাক্কা লেগে যায়। ভুলটা কার ছিল? ভুলটা পিকআপ ভ্যানের ছিল। ওয়ান ওয়েতে ঢুকেছিল কি? হ্যাঁ, ওয়ান ওয়েতে। কোনটা? ও রং সাইডে ঢুকেছে। কোন গাড়িটা? পিকআপ ভ্যান। কি অবস্থা? হতাহত কি ঘটনা? হতাহত ড্রাইভার একটু চাপা পড়েছিল। কোন ড্রাইভার? পিকআপ ভ্যানের ড্রাইভারটা একটু চাপা পড়েছিল, তো এখানকার লোকাল পাবলিকের সহায়তায় আমরা তাকে বের করে হাসপাতালে পৌঁছে যাই। আচ্ছা, কি অবস্থা ড্রাইভারের? ড্রাইভার ভালোই আছে। আচ্ছা, এখানে শোনা যাচ্ছে মাঝে মধ্যে এখানে এরকম ঘটনা ঘটে, রং সাইডে যায়, এটা কি ঘটনা? হ্যাঁ, এটা সত্য ঘটনা, কারণ অনেক পিকআপগুলো রং সাইড দিয়ে মাঝে মাঝে আসে, আর এইটার জন্য মাঝে মাঝে ইস্যু হয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি গাড়িটা সঠিক রাস্তা দিয়ে যাক। প্লেন এসে কি দেখলেন? আমাদেরকে খবর দেওয়া হয় এখান থেকে যে একটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তো আমরা এসে দেখি, এই ঘটনাস্থলে এসে পৌঁছাই তৎক্ষণাৎ। দেখি একজনকে, আমরা এসে ক্যাজুয়ালিটি কিছু পাইনি, আমরা আসার আর আগে হসপিটালে ওনাদেরকে পাঠানো হয়। একজন ক্যাজুয়ালিটি ছিল, একজন। আমরা এসে আমাদের অনুযায়ী যেটা করণীয় সেটা করছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম সর্ববিশা রণজিৎ লাভ। কথিত আছে, রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই শ্রী সারদা দেবীর পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির সগুণ রূপের পুজো করেছিলেন। এরপর থেকে রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী মাকে ষোড়শী রূপে পুজো করা হয়। এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে ষোড়শী পুজো অনুষ্ঠিত হয়। এদিন এই পুজো দেখতে প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে আশ্রমে আসেন। এদিন সন্ধ্যা আরতির পর সারদা দেবীর ষোড়শী রূপে পুজো শুরু হয়। পুজো শেষে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, আজ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সারদাকে ষোড়শী রূপে পুজো করা হলো। পুজোর পর সকলের জন্য প্রসাদের ব্যবস্থাও থাকবে। আজকে ষোড়শী কালী পূজা, এটা অনেক বাঙালিরা এটাকে পালন করে, কিন্তু রামকৃষ্ণ মার সঙ্গে এটা বিশেষ একটা আজকের দিন। ঠিক আজকের দিনে শ্রীরামকৃষ্ণদেব ওনার পত্নী সারদা দেবীকে পূজা আসনে বসিয়ে, যেরকম দেবী পূজা করা হয়, মা কালীকে পূজা করা হয়, নিজের পত্নীকে উনি পূজা করেছিলেন। শুধু পূজা করা নেই, ওনার যত সাধনা করেছেন, সিদ্ধি লাভ করেছেন, ওনার জপমালা সমেত উনি সমর্পণ করেছিলেন মাকে। এটাই উনি মেসেজ দিতে চাইছেন
স্ত্রী একটা শুধু একটা স্ত্রী নেই, উনি ইকুয়াল পার্ট অফ মানে পুরুষ। সমাজকে উন্নত করতে গেলে স্ত্রী জাতি উন্নতিও দরকার আছে, শুধু ওটা নেই, স্ত্রীর উপর আরও বেশি ভার আছে। একটা উন্নত সমাজ, সিভিলাইজড একটা সোসাইটিকে স্ত্রী বেশি কন্ট্রিবিউট করতে পারেন। যেন মা খুব ভালো মা হন, ওনার ছেলেমেয়েরাও কিন্তু ভালো হবে। পরবর্তীকালে আমরা দেখি স্বামীজিও কিন্তু এই মেসেজটা স্প্রেড করেছেন, স্ত্রীর উত্থান, স্ত্রী জাতির উত্থানের কথা উনি বলছেন। এক জায়গায় উনি খুব সুন্দর বর্ণন করছেন, একটা সমাজকে যেরকম পাখির যেরকম দুটো ডানা আছে, উইংস আছে, এরকমই একজন একটা সাইড একটা হলো পুরুষ, একটা হলো মহিলা। একটা পাখিকে উড়তে গেলে দুটোরই দরকার আছে, ইকুয়ালি উনি ইম্পর্টেন্স দিচ্ছেন। তো স্ত্রী জাতিকে সম্মান দেওয়া, স্ত্রী জাতিকে উন্নত করাটাই এটার মূল উদ্দেশ্য ছিল। আমরা যেরকম আধুনিক জগতে দেখি স্ত্রীকে হয়তো একটা ভোগ্য বস্তু হিসাবে দেখা হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ ওটা প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। এটা শুধু ওটা নেই, একটা পবিত্র, এটার থেকেই কিন্তু সমাজের উন্নতি করে। আর জলপাইগুড়ির আশ্রমে আজকে কি হচ্ছে? আজকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে প্রত্যেক বছরের মতনই পূজা পাঠ, পুষ্পাঞ্জলি, ভোগেরও মানে ভোগ হয়। তো সব লোক যারা পার্টিসিপেট করবে ওদেরকেও প্রসাদটা বিতরণ করা হয়। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। বর্ষা আসতেই চিন্তিত নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ, কারণ অতিরিক্ত খননের ফলে ডুয়ার্সের বিভিন্ন নদীরই খুব করুণ অবস্থা। প্রতি বছরই বর্ষাকালে ডুয়ার্সের বিভিন্ন নদীগুলি জলে ভরে যায়, আর জলের স্রোতে ভাঙে বাঁধ, ভাঙে রাস্তাঘাট, ভাঙে ঘরবাড়ি সহ বিভিন্ন জিনিসপত্র। এবছর আগে থেকেই সতর্ক রয়েছে সেচ দপ্তরের আধিকারিকরা। তবে সবথেকে বড় চিন্তা বর্তমানের নদীর বেহাল অবস্থা, কারণ নদী থেকে প্রতিনিয়ত বালি পাথর তুলছে বহু ব্যবসায়ী। তবে এর মধ্যে অবৈজ্ঞানিক পদ্ধতিতেই নদী থেকে বালি পাথর তোলা হচ্ছে। এদের মধ্যে অন্যতম চেল, ঘিস, লিস সহ ডুয়ার্সের বিভিন্ন নদী। স্থানীয় মানুষজনের অভিযোগ, এইসব নদীতে ভারী ভারী মেশিন দিয়ে প্রতিদিন প্রচুর বালি পাথর তোলা হচ্ছে, যার ফলে নদীতে বড় বড় গর্ত হয়ে গেছে। মাঝে মধ্যেই সরকারি আধিকারিকেরা অভিযান চালাচ্ছে নদীতে, কিছু গাড়ি বা মেশিন আটক করছে প্রশাসন। রাত দিন চলছে নদী থেকে বালি পাথর উত্তোলন। আর এবার ভারী বৃষ্টি হলেই এইসব নদীগুলো তার রুদ্র রূপ দেখাবে। তাতে ভাঙবে বাঁধ, সরকারি সম্পত্তি, ক্ষতি হবে বিভিন্ন এলাকা, বানবাসী হতে পারে বহু মানুষ। ইতিমধ্যে বর্ষায় ফুলে ফেপে ওঠা মাল ব্লকের রমতি নদীকে পুনরায় ঘিস নদীর মূল ধারায় মিশিয়ে দিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। কালিম্পং পাহাড়ের গা বেয়ে সমতলে নেমে আসা রমতি আদতে ঘিসের উপনদী হলেও গত 7 বছর ধরে রমতির জলপ্রবাহ ঘিস নদীতে না এসে আলাদা খাতে বয়ে যেত।
যে কারণে ভরা বর্ষায় উদলাবাড়িতে মাঝে মাঝে রেল লাইনের ক্ষতি করার পাশাপাশি 17 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে নদীর বয়ে যাওয়া গত কয়েক বছরে নিয়মিত হয়ে উঠেছিল। নদীর তীব্র জলোচ্ছ্বাসের ফলে রেল লাইনের ক্ষতি হওয়ায় একদিকে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার সেকশনে স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন হতো, তেমনি জাতীয় সড়কের ক্ষয়ক্ষতিও যেন প্রতি বছরের নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে রমতি নদীকে পুরনো ঘিস নদী খাতে মিশিয়ে দিতে ঘিস রেল সেতু থেকে পাহাড়ের গোড়া পর্যন্ত 1500 মিটার শক্তিশালী বাঁধ তৈরির কাজ প্রায় শেষের পথে। রেল কর্তৃপক্ষ এই বাঁধের কাজ করছে। জলের স্রোত ঘিস নদীর দিকে ঘুরিয়ে দিতে পাহাড়ের গোড়ায় নদীর বুকে বসানো হচ্ছে বেশ কয়েকটি ডিফ্লেক্টর। এতেই আশঙ্কার কালো মেঘ জমেছে সেচ কর্তাদের কপালে। উল্লেখ্য, যেভাবে ঘিস নদীর বুকে অজস্র পুকুর খনন করে বালি পাথর তোলা হয়েছে, তাতে ভরা বর্ষায় ফুলে পেঁপে ওঠা ঘিস নদী যে কোনো মুহূর্তে গতিপথ পাল্টে গ্রামমুখী হতে পারে। সেচ আধিকারিকেরা জানিয়েছে, রমতি, ঘিস ও লেইতি পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা এই তিনটি উপনদী মিলিয়ে উদলাবাড়িতে ঘিস নদী নামে পরিচিত। গত কয়েক বছর ধরে রমতি আলাদা খাতে বয়ে চলার ফলে ঘিস নদীর জল নিয়ন্ত্রণে থেকেছে, কিন্তু এবার বর্ষায় নদীর জল স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। সেচ কর্তারা জানিয়েছেন, বালি, বজ্রি ও পাথর তুলে নেওয়ার উদ্দেশ্যে যে অবৈজ্ঞানিকভাবে নদীর বুকে খনন কাজ চালানো হয়েছে তা আগে কোনোদিনও হয়নি। পাহাড়ি খরস্রোতা নদীর তীব্র জলস্রোত কখন কোন দিকে মোড় নেবে তা আগে থেকে আঁচ করা মুশকিল। তাছাড়া 12 চাকার ডাম্পার প্রতিদিন বাঁধের মধ্যে দিয়েই নদীতে নামছে, তাতে ক্ষতি হয়েছে বিভিন্ন বাঁধের। ভারী বর্ষায় সেই বাঁধ ঠিক থাকে কিনা সেটাও এখন চিন্তার কারণ গ্রামের মানুষের কাছে। তাই বর্ষা আসতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে টোটগাঁও এলাকায় কিছু মানুষ অন্যত্র চলে গেছে। তখন তো ভেঙে যাবে, আগেও তো ওরকম পুরো গাড্ডা গাড্ডা। তো তোমাদের এই গ্রামটা তো ডুবে যাবে। সব ডুবে যাবে। কোন গ্রামে? সুভাষপল্লী, টানশিপ, খোঁচাবস্তি সব ডুবে। রায়পাড়া সব ডুবে। তো কেউ পুলিশ কিছু বলে না এখান থেকে গাড়ি নামে? পুলিশ কি বলবে, পুলিশ তো আসে খালি ওদেরকে কুদায় ভাগা যায়। ট্রেক্টর, জিসিবি, চালনি দুনিয়া পরে দেখো না, নদীটাকে শেষ করে দিচ্ছে। জায়গায় জায়গায় 10 ফুট 15 ফুটের গাড্ডা আছে নদীতে, জিসিবি দিয়ে চালনি করে। পুলিশ দেখে তাও কিছু বলে। একটু আগে তো পুলিশ রমতি আমরা তো জানি ঘিস হচ্ছে, ঘিস মানে ব্রিজের তল দিয়ে জলটা মেনলি যায় লেইতি, ঘিস আর রমতির একটা পার্ট জল আমাদের ডান পাশ দিয়ে আগে জায়গায় ছিল, চ্যানেলটা দিয়ে চলে যেত একটা পার্ট। যেহেতু রেল এবার ওই কাজটা করছে, ওদের গাইডবানটাকে এক্সটেন্ড করছে, না চাইলে ওই জলটা এখন আর ওখান দিয়ে যাবে না, ফলে পুরো জলটাই আমার রেলের যে ব্রিজ তার তল দিয়েই, এবার 3টা নদীরই ফুল ডিসচার্জটা এই তল দিয়েই যাবে। তাতে এখন ভবিষ্যতে কি হবে এই মুহূর্তে তো আগাম বলা মুশকিল। আমাদের একটা বছর গেলে আমরা বুঝতে পারবো যে এফেক্টটা কি হচ্ছে। তবে না, ডিসচার্জ বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। যে জলটা ওই পাশ দিয়ে পাস হয়ে যেত, সেই জলটা যখন এখান দিয়ে যাবে, এখানে ডিসচার্জটা তো বাড়বেই। আমরা সারাক্ষণ নজরদারির মধ্যেই রাখবো সামনে বর্ষাটা। আমাদের ব্যাপারে যেটা আপনি নিশ্চয়ই জানেন, তো এক তো গত বছর আপনারা জানেন যে তো এইখান থেকে জল ছাড়ার জন্য তিস্তাতে জল বেড়ে গেছিল, যার ফলে কিন্তু অনেক ক্ষতি হয়েছে, অনেক বাঁধ ভেঙেছে, অনেক লোকও মারা গেছে, অনেক বাঁধও ভাঙছে, অনেক ঘরবাড়ি চলে গেছে। এটাও একটা কারণ আছে। আর নিশ্চয়ই যেটা আপনারা বলছেন যে এইখানে যে গাড়িগুলো চলে, তো নিশ্চয়ই আমরা সেটা দেখব, যাতে আমরাও তো নিশ্চয়ই আমাদের এর একটা বিভাগও আছে, তাহলে এটা নিশ্চয়ই আমরা সেই বিভাগকে আমরা জানাবো, যাতে এরকম যদি ঘটনা থাকে তাহলে নিশ্চয়ই আগামী দিন যাতে ওইখানে একটা বিশেষভাবে নজর রাখার জন্য যাতে এরকম ঘটনা না ঘটে। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর 10তম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবসে পাড়ায় পাড়ায় নাটক কর্মসূচির শুরু হলো বুধবার। উদ্যোক্তাদের আয়োজনে শহরের নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনিতে পরিবেশ সচেতনতামূলক পথ নাটক, পরিবেশের গান ও আবৃত্তিতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতো এবছরেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাট্য পরিচালক রীনা ভারতী জানান, 10 বছরে বর্ষব্যাপী নাট্য সামাজিক সাংস্কৃতিক কাজের অঙ্গ হিসেবে পাড়ায় পাড়ায় নাটক কর্মসূচির সূচনা হলো। এদিন পরিবেশিত হয় শিশু কিশোর বিভাগের শিল্পীদের অভিনীত কিরণ মৈত্র রচিত পথিকের পথ এবং সর্বসাধারণ বিভাগে পরিবেশনায় ছিল জলই জীবন। জলপাইগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ে নাট্য পরিবেশনের উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে বলে জানান উদ্যোক্তারা। আমাদের 9 পেরিয়ে 10-এ পা দিয়েছে দল, সেই উপলক্ষে পাড়ায় পাড়ায় নাট্য উৎসবের আজকে সূচনা হলো। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে আমরা এসেছি নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনিতে। এখানে পরিবেশের ওপর, পরিবেশ রক্ষার্থে 2টো নাটক পরিবেশিত হয়েছে।
এবং প্রচুর মানুষের সাড়া পেয়েছি এখানে। সেই নাটক দেখে সবাই খুব উৎসাহিত হয়েছে এবং আগামী দিনে তারা পরিবেশের কথা ভাবছে, পরিবেশ রক্ষার কথা ভাবছে। আমরা গাছের চারা মানুষের হাতে তুলে দিয়েছি। গ্রাম বাংলার ঐতিহ্য এবং সুস্বাদু স্বাস্থ্যকর ফসল কাউন বিলুপ্তির পথে। অনেকেই হয়তো কাউন চেনেন, আবার অনেকেই হয়তো কাউনের নামই কোনোদিনও শোনেননি। এক সময় মানুষজনের ক্ষুধা মেটাতে এই কাউন চালের ভাত খেয়ে দিব্যি দিন গুজরান করতেন পুরনকালে আমাদের গ্রাম বাংলার মানুষেরা। আজ সেই ফসল বিলুপ্তির পথে, কালের গর্ভে বিলীন হতে চলেছে এই ফসল। এই ফসল থেকে অতীতে পিঠা, পুলি, পায়েস এবং বিভিন্ন খাদ্য সামগ্রীও তৈরি হতো। তবে এই বিলীন হতে বসা এই ফসলের আবারও দেখা মিলল উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে। অনেকে হয়তো ভাবছেন এই কাউন চাল আবার কেমন। কাউন চাল দেখতে অনেকটা পোস্তর দানার মতো, পুষ্টিগুণও রয়েছে বেজায় ভালো। রক্তে মিশে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, কাউনে থাকা পটাশিয়াম শরীরে লবণের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। তবে আগেকার দিনের মানুষ এত গুণ না বুঝেই সহজলভ্য হওয়ায় শুধুমাত্র পেট চালাতেই খেতেন কাউনের চাল। ৮০-র দশকের পর উন্নত কৃষি প্রযুক্তির কল্যাণে পর্যাপ্ত ধান উৎপাদন হতে থাকলে ক্রমশ কমতে কমতে এখন প্রায় হারিয়ে গিয়েছে একসময় গরিব অসহায় মানুষের ক্ষুধা নিবারণকারী বহু পুষ্টিগুণে ভরা কাউন চালের আবাদ। তবে নিজে কোনোদিন এর স্বাদ না বুঝলেও জলপাইগুড়ি জেলার দক্ষিণ ধূপজোড়ার কৃষক এলাকার গরুমারা ফার্মার্স ক্লাবের চেয়ারম্যান লিটন বাবুর দেওয়া উৎসাহে এবার প্রথম কাউন চালের চাষ করে ব্যাপক আনন্দিত এলাকার চাষিরা। জানা গিয়েছে লিটন বাবুর আগের প্রজন্মেরও কেউ এই কাউন চাষ করেননি। এই অঞ্চলে তার উদ্যোগেই প্রথম চাষ হচ্ছে ঐতিহ্যবাহী এই চাল। কাউন নামের ফসলটি যাতে বিলুপ্ত হয়ে না যায় তাই বাঁচিয়ে রাখতেই এই উৎসাহ। এই কাউন চাষে কোনো রাসায়নিক সার ব্যবহার না করেও ভালো ফলন সম্ভব। সবচেয়ে মনোমুগ্ধকর পরিবেশ নজরে আসে ভোরে। কাউনের ক্ষেতে ভোর হতেই উড়ে আসে হাজার হাজার পাখির ঝাঁক। এছাড়াও খদ্দেরের কাছে দাম ভালো মেলায় বেশ খুশি কাউন চাষের সঙ্গে যুক্ত চাষিরাও। প্রায় ২০০ টাকা কেজি দর উঠছে বাজারে। প্রসঙ্গত ১৯৬৯ থেকে প্রায় ৮০-র দশক এই সময়গুলোতে চাহিদার তুলনায় ধানের উৎপাদন কম হওয়ায় চালের আকাল সহ দাম ছিল গরিব অসহায়দের নাগালের বাইরে। সেই সময় এই কাউন চালের ভাত খেয়েই দিন গুজরান করেছে সমাজের একটি বড় অংশ। যদিও কাউন চালের পুষ্টিগত গুণের পাশাপাশি শারীরিক রোগ নিয়ন্ত্রণের ক্ষমতা অনেক। এই তথ্য জানার পর আজ একদা গরিবের খিদে মেটানো সস্তা কাউনের চাল উচ্চবিত্তদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী হয়ে উঠেছে। আমরা তো এটা কাউন চাষ করছি, তো কাউন চাষটা এবার আমরা প্রথম করছি। আমাদের পুরুষ বাপ দাদা ঠাকুরদারা আগে করতো নাকি, ওনাদের মুখে শুনছি যে কাউন চাষ হইতো, কিন্তু এবার আমরা প্রথম এটা কাউন চাষটা করছি। কত বিঘা জমিতে? প্রায় ৭.৫ বিঘা জমিতে আমরা কাউন চাষ করছি। ফলন কেমন হয়েছে? ফলন খুবই ভালো হয়েছে। আমরা যেহেতু প্রথম করছি ওই হিসাবে ফলনটা খুবই ভালো হয়েছে, কিন্তু একটু জল সেচের ব্যবস্থা ছিল না বলে একটু হচ্ছে, যা হচ্ছে আমাদের খুব ভালো হয়েছে। এই এলাকায়, এই অঞ্চল এলাকায় হয় এই চাষ? এই এলাকায় হয় না, এবার প্রথম আমরাই করছি। জলপাইগুড়িতে? জলপাইগুড়িতেও স্বাভাবিক হয় না, আমরা প্রথম এবার এই কাউন চাষটা প্রথম করছি। রাজ্য সরকার সহযোগিতা করছে, আমরা গরুমারা ফার্মার্স প্রডিউসার কোম্পানি থেকে করতেছি, আর রাজ্য সরকার আমাদের সব দিক দিয়ে হেল্প করে, চাষাবাদ করতে সব দিক দিয়ে সাহায্য করে। আপনি জীবনে কোনো কাউন? আমি কোনোদিন কাউন চাষ করিও নি, বাপ দাদা ঠাকুরদারা ওরা করছে সেটা আমরা শুনছি, কিন্তু আমরা এবার প্রথম করতেছি এটা, যে এবার আমরা একটা কাউন চাষ করে দেখি তো কীরকম হয়। এটা বিক্রি হবে এমনিতে আমাদের এই দিক থেকে প্রায় ২০০ টাকা কিলো অনুযায়ী। এদিকে অনেকে আমাদের কাছে অর্ডার চলতেছে, এখনই দিয়ে দিচ্ছে, তা আমরা ওইরকম ২০০-২৫০ যা হয় আমরা ওইটা এইভাবেই বিক্রি করব। কাউন খাইলে আপনার ডায়াবেটিস হবে না? আর কাউন খাইলে নাকি শরীরের পক্ষে ভালো, আর কাউনের মোয়া, পায়েস অনেক কিছু হয়, বিভিন্ন জিনিস। ডায়াবেটিস থেকে মুক্ত পাওয়া যায়, তারপরে অনেক কিছু আর কি কাউনের থেকে যাও আর কি শুনছি সেটা হয়, কিন্তু আমি প্রথম করছি এবার। হবে না আপনার? আলম, আমি গরুমারা এফআইজির একজন সাধারণ সদস্য। এই কাউন চাষ করে ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, সুগার এগুলোর থেকে একটু এগুলা খেলে এগুলা খুব কম হয়। বাপ দাদা ঠাকুরদের শোনা কথা যে আগে যারা এগুলা খেয়েছে তাদের নাকি শরীরে অনেক কিছু রোগ ব্যাধি কম হয়ে গেছে। এটা দক্ষিণ ধূপজোড়া এলাকা। আমরা ৭.৫ বিঘার মতো করেছি। এই কাউন চাল সম্পর্কে তো এখনকার প্রজন্ম জানে না কিছু। জানে না আমরাও কোনোদিন দেখিনি। আমাদের যে এফআইজির যে মেন সভাপতি
উনি তার সিবিবিওর সাথে যোগাযোগ করে, সতীশ ক্লাবের সাথে যোগাযোগ করে উনি এটা তার উদ্যোগে এটা আমরা করেছি। কত বিঘা জমিতে করেছেন? আমরা 7.5 বিঘা জমিতে করেছি। পাখিও তো বসছে, পাখি তো বসে, প্রাকৃতিক আমাদের এখানে ন্যাচারাল যুগ, আর এখানে আমাদের গরুমারা ফরেস্ট পাশে, ওই জন্য পাখির উৎপাতটা একটু বেশি হয়েছে। আমরাও আনন্দিত, পাখিও আনন্দিত, তারাও খেতে পেয়েছে যে একটা প্রকৃতির মাধ্যমে এত সুন্দর জিনিস এসেছে। না, আমরা এখানে কিছু রাসায়নিক মিশাই শুধু জৈব দিয়ে করছি। আমরা সাধারণত একটুকু কীটনাশক কোনো স্প্রে করিনি। আপনারা তো দেখতেছেন এত সুন্দর ন্যাচারাল, কোনো কীটনাশক দেখলে তো আপনারা দেখেন না এখানে কিছু আছে, কিচ্ছু নেই, পোকামাকড় সব কীটনাশক, একটাও কীটনাশক মারিনি। কত বছর পরে এলাকায় আমি প্রথম লাইফে প্রথম দেখলাম, না ছোটোবেলা দেখিনি, শোনা কথা বাবার কাছে যে ঠাকুর দাদারা কি করতো, তা আমরাও কোনোদিন দেখিনি, বাবারাও কোনোদিন করে নাই। আমাদের সভাপতির উদ্যোগে আমরা এটা করলাম, গরুমারাই হয়েছি সদস্য। আপনারা এই কাউনে চাল আগে খেয়েছেন কোথাও? হ্যাঁ, ছোটবেলা আমরা দেশে খাইতাম। তখন কোথায় থাকতেন? গরিব মানুষ আমরা, বিহারে। আচ্ছা, আমরা তো চাল কিনতে পারতাম না, এটাই খেতে, এটার দাম কম। আচ্ছা, আর এখন পাওয়া যায়? এখন তো মনে হয় পাওয়া যায় না, বিহারে পাওয়া যায় না। কেউ কেউ করে, মনে শুনি নাই এখনো, আজকে শুনলাম এই যে এরকম পাওয়া যায় অমুক জায়গায়। আচ্ছা, তখন কি এই ভাতই খেতেন? এই ভাতই খাইতাম, তো চাল কেনার পয়সা নাই তো কোথায় দিকে খাবো। আমরা এত বড় ফ্যামিলি, গরিব মানুষ, আমরা ধোবার কাজ করতো বাবা। তা এটা বিহারে কোন জায়গা ছিল? আমাদের এই দারভাঙ্গা, বিশনপুর গাঁও। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? রতন রজন। এখন কোথায় থাকেন? এখন ওই জলপাইগুড়িতে থাকি। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে আরো অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। দিনে দিনে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মানুষের কাছে এই বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জুন মাসের 6, 7 ও 8 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। কুকুরের হামলার হাত থেকে ময়ূরকে বাঁচিয়ে বন দপ্তরের হাতে তুলে দিল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী গ্রামের উদ্যানপাড়া এলাকায়। রাতে ভয়ঙ্কর ঝড়ে কোনোভাবে দিকভ্রষ্ট হয়ে গ্রামে উড়ে আসে এই ময়ূরটি। সকালবেলা এলাকার বাসিন্দা ভবেশ শীল চাষের ক্ষেতে ভেন্ডি তোলার কাজ করছিলেন। সেই সময় পুত্রবধূ স্বপ্না মহন্ত ময়ূরটিকে দেখতে পায়। কুকুর ময়ূরকে খাবার উদ্দেশ্যে তাড়া করছে। কুকুরের হামলায় ময়ূরটির ডানায় আঘাত লাগে। ভবেশ্বর শীল এবং তার পুত্রবধূ ময়ূরটিকে কুকুরের হাত থেকে রক্ষা করে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর দেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সেই আহত ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যান। লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে তার চিকিৎসা করা হবে বলে জানিয়েছে বন দপ্তর। তবে কিভাবে এত দূরে ময়ূরটি উড়ে এলেও চিন্তায় পড়েছে বন দপ্তরের কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবারের সন্ধানে জঙ্গল থেকে শহরে চলে এসেছিল ময়ূরটি। সেই কারণেই কোনোভাবে গাছের মধ্যে আশ্রয় নিয়েছিল সে। সকালবেলা কুকুরের দল ময়ূরটিকে দেখতে পেয়ে হামলা চালায়। কোথায় পাইলেন ময়ূরটি? কতক্ষণ আগে? আধা ঘন্টা আগে। কি অবস্থায় ছিল? কুত্তা পিটাইতেছে, আমি ধরছি। আপনি কোথায় গেছিলেন? ভেন্ডি ছিঁড়েতে। তখন আপনার নজরে আসলো? হ্যাঁ। ময়ূরটি কি সুস্থ রয়েছে? সুস্থ আছে। তারপর কি করবেন এখন ময়ূরটিকে? দিয়ে দিব। বন দপ্তরকে জানিয়েছেন? জানাইছে না। আচ্ছা, কি বলবো, বন দপ্তর লোক আসবে? বলতে পারতেছি না। কোন এলাকা এটা? ময়নাতলী। আপনি কি দেখতে পারেন ময়ূরটিকে? ময়ূরটিকে কে দেখতে পারে প্রথমে? প্রথমে আমার বৌমা দেখছে। তারপর চিৎকার দিতেছে, কুত্তা পিটাইতেছে। তারপর আমি ভেন্ডি ছিঁড়েতেছি। তারপরে দুধ দিছি, দুধ দিয়ে ধরতেছি, কুত্তাকে পিটাই দিয়ে ধরছি। এখন আপনার বাড়িতেই রয়েছে? হ্যাঁ। আপনার নাম? ভবেশ্বর শর্মা। এই এলাকাটার নাম কি? ময়নাতলী। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 20.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। চাকরি জীবনে নিজেকে সমাজসেবী কাজে নিয়োজিত করেছিলেন। এবার নিজের বাবা মার স্মৃতির উদ্দেশ্যে একটি সববাহী গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন দুই স্বেচ্ছাসেবী সংগঠনকে সদ্য অবসরপ্রাপ্ত রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শান্তি মুকুতি। অবৈধ খননের ফলে ডুয়ার্সের নদীগুলির বেহাল অবস্থা, ফলে আতঙ্কে পার্শ্ববর্তী এলাকার মানুষ। বর্ষায় প্লাবিত হতে পারে গ্রামাঞ্চল, আশঙ্কার কালো মেঘ সেচ কর্তাদের কপালেও। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.